রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দুটো দেহ, তার সামনে অঝোর ধারায় কাঁদছে শুভ। পাশেই দাঁড়িয়ে আরো দুটো বিশালদেহী লোক। শুভর পাগলদের মতো কান্না দেখে স্টিফেন এগিয়ে এসে শুভর কাঁধে হাত রেখে বলে, বস আর কাঁদবেন না, উঠুন বস, আমাদের হাতে সময় খুব কম। ওরা আমাদের বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, চারদিকে ছড়িয়ে পড়লে আমরা পালাতে পারবো না। হ্যাঁ, কি করবো আমি স্টিফেন, বলো তুমি? আমার বাবা মাকে কেন ওরা খুন করলো বলো স্টিফেন, বলো। বস আমরা প্রতিশোধ নিতে ফিরে আসবো বস, তার আগে আমাদের বাঁচতে হবে বস, চলুন। এমন সময় লুইস দৌড়ে এসে শুভকে তুলে বাড়ির পেছন গেট দিয়ে বেরিয়ে চারদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। এদিকে স্যারেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জ্যাকসন দ্য কিং এর সামনে। ভয়ে ভয়ে স্যারেন বলতে শুরু করে, বস আমাদের একটি ভুল হয়ে গেছে। কি ভুল স্যারন? এটা কিন্তু বলো না যে তুমি কিংকে মারতে পারোনি, কারণ ওকে একবার আমরা মারতে না পারলে ও আমাদের মেরে ফেলবে। আসলে বস আমরা ওর বাবা মাকে মেরে দিয়েছি, কিংকে মারতে যাব, কিন্তু হঠাৎ করে কোথায় থেকে যেন ওর চামচাগুলো এসে আমাদের উপর আক্রমণ করে। বস আমরা নিজের সেভ করে পুরো বাড়ি আগুন লাগিয়ে চারদিক থেকে ঘিরে ফেলি। হ্যাঁ, তাহলে তো নিশ্চিত কিং আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। না বস, আমাদের লোক কাউকে বাড়ির পেছন দিয়ে আধারের মাঝে হারিয়ে যেতে দেখেছে। ওহ নট ড্যাম ইট, প্রস্তুত হও নিজেরা মারা যাওয়ার জন্য। তুমি জানো না স্যারন, কিং কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে। বস আমরা এখন কি করব? ফার্স্ট আমার ফ্লাইটের ব্যবস্থা করো, আরও আমার স্থানান্তরে গিয়ে তোমাদের সব বলবো। স্যারেন ওর বসের হুকুম পেয়ে দ্রুত বের হয়ে যায়, আর জ্যাকসন চিন্তায় ঘামতে শুরু করে। এদিকে দিনের আলো হালকাভাবে চোখ খুলে তাকায় শুভ। আশেপাশে কেউ নেই। নিজেকে নৈশ প্রহরীর ভেবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেস থেকে বের হয়ে হাঁটতে থাকে টঙের চায়ের দোকানের দিকে। মামা এক কাপ চা দাও তো। চাওয়ালা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকে, তারপর চা বানাতে বানাতে জিজ্ঞেস করে, কে তুমি বাপু? আগে তো কখনো দেখিনি তোমাকে আমাগো এই রাজশাহীতে। জি আমি নতুন মামা, এখানে আসছি। ও, তা কি করো তুমি মামা? খাই দাই আর বগল বাজাই মামা। চাওয়ালা মামা হালকা হেসে চায়ের কাপ এগিয়ে দিয়ে আবারও নিজের কাজে মন দেয়। শুভ চায়ের কাপে চুমুক দিয়ে হাতে খবরের পেপারটা নিয়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে নেয়। শেষের দিকে গিয়ে চোখ আটকে যায় শুভর একটা চাকরির বিজ্ঞাপন দেখে। বাংলাদেশে সেনাবাহিনীতে নিয়োগ চলছে। শুভ চাটা শেষ করে পেপারের বিজ্ঞাপনের শেষের অংশটুকু ছিঁড়ে পকেটে ঢুকিয়ে বিল মিটিয়ে আবারও চলে আসে নিজের মেসে। পাশেই তরকারি কাটতে ব্যস্ত ছিল শুভর রুমমেট। শুভকে আসতে দেখে শুনিয়ে শুনিয়ে পাশের জনকে বলে, দেখেছিস জমিদারের ছেলের কারবার? কয়টা দিন ধরে দেখতেছি সারাদিন রুমেই বসে থাকে, কোনো কাজ নাই, বাবার টাকায় ফুটানি, আমরা শুধু রান্না করব আর ও খাবে। রুমমেট সাহেব, ভুলে যাবেন না এই পুরো রুমটাই আমার, ভাড়াটাও পুরোই আমিই দিই। দয়া করে থাকতে দিয়েছি আপনাদের, সো ভালোভাবে কথা বলুন। রান্না করে খাওয়াবেন না তা আমি কি মুখ দেখে আপনাদের মেসের ভাড়া দিব? ওই মিয়া, তোমার কি আমাদের ফকির মনে হয়? আমাদের রুম ভাড়া আমরা দিব। শুধু শুধু তর্কে জড়াতে চাচ্ছি না আমি। আপনারা আপনাদের ব্যাগগুলো গুছিয়ে আসতে পারেন, আপনাদের রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মামা বাড়ির আবদার বললেই হলো, রুম ছাড়বো। শুভ কিছু না বলে বিছানায় বসে চুপচাপ আঙুর খেতে থাকে। এমন সময় কয়েকটা অচেনা ছেলে এসে রুমমেটের টি শার্টের কলার টেনে বাহিরে নিয়ে যায়। শুভ মুচকি এসে বিছানার নিচ থেকে মোটা একটা লাঠি বের করে এগিয়ে যায় রুমমেটের দিকে। তারপর, ওই তুই কি যেন বললি? তোর কি কোনো কমন সেন্স নেই? তোকে যে উপকার করলো তাকেই গালি দিস? এগুলো কি গুন্ডামি করছেন কেন আপনি? কেন, আগে না তোকে ভালোই বললাম, শুনলি না? তাই এখন একটু গুন্ডামি করব?
শুভ কথাটা শেষ করে ধূপধাপ কয়েকটা আঘাত করে রুমমেটের পায়ের গিরা বরাবর। তারপর 2 মিনিট সময় দিলাম, দ্রুত সব কিছু নিয়ে তোরা দুটো বের হয়ে যা। শুভ কথা শোনা মাত্র দুজন পাগলের মতো ছুটে গিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় মেস থেকে। শুভ আবারও আগের মতোই রুমে গিয়ে আঙুর খেতে খেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শুভ পরিপাটি হয়ে এগিয়ে যায় রাজশাহী সেনা ক্যান্টিনে। নিয়োগপত্র জমা দিয়ে চলে আসে। 10 দিন পর শুভকে ডাকা হয় ভাইবার জন্য। ভাইবা বোর্ডে শুভকে একজন অফিসার জিজ্ঞেস করে, বলো, তুমি কেন এই পেশায় আসতে চাচ্ছ? জি, আমি আমার দেশকে ভালোবাসি। নিজের মাতৃভূমিকে রক্ষা করার পাশাপাশি নিজের কেরিয়ারকে উজ্জ্বল করার জন্য আমি এই পেশায় আসতে চাই। অফিসার আরও কিছু প্রশ্ন করে শুভকে পাঠিয়ে দেয় মেডিকেল টেস্ট করানোর জন্য। সেখানে আরেক অফিসার প্রশ্ন করে, জীবনে কতবার তুমি হস্তমৈথুন করছো? জি, একটি বারও না। ওকে, আসতে পারো। শুভ বাসায় চলে আসে নিশ্চিন্তে। রাতে শুয়ে আছে শুভ। বারবার মনে পড়ছিল ওর বাবা মার কথা, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে করছিল না ওর। ঘুমাতে পারে না আর শুভ। উঠে বাহিরে চলে আসে। চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ দেখতে পায় চাওয়ালা মামা এখনো চা বিক্রি করছে। শুভ চা খাওয়ার ইচ্ছা হওয়ায় ওখানে গিয়ে বসে। মামা, চা দাও 1 কাপ। চাওয়ালা মামা 2 কাপ চা বানিয়ে শুভর পাশে বসে 1 কাপ চা এগিয়ে দেয়। আসো, পরিচয় হই। পরিচয় দেওয়ার কিচ্ছুই নেই মামা। এতিম ছেলে আমি। বাবা মা নেই, মারা গিয়েছে কিছুদিন আগে। তাই ওখান থেকে চলে এসেছি এখানে। আমার মতোই রে বাপ তুই। ছেলে মেয়ে বউরে মায়েরা ফেলছে ডাকাত, তারপর থেকে এখানেই থাকি। ঘুম আসে না রে বাপ, বউটারে ছাড়া। ও আচ্ছা মামা, থাকো, যাই, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো তুমি। শুভ আর কিছু না বলে চায়ের বিল মিটিয়ে চলে আসে নিজের মেসেতে। মাঝরাতে জানালায় হালকা ঠোক ঠোক শুনে উঠে বসে শুভ। জানালা খুলতে গিয়েও না খুলে চুপ করে থাকে। এমন সময় জানালার ব্যাঙ আস্তে আস্তে নড়তে দেখে মুচকি হাসে শুভ। দ্রুত লোহার শিকল ফাঁদের মতো করে ঘরের লাইট অফ করে দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। একটু পর হঠাৎ করে জানালা খুলে একটা হাত ভেতরে আসতে শুভ লোহার ফাঁদ লোকটার হাতে পড়িয়ে সন্ত শক্তি দিয়ে টেনে দরজার সাথে তালা মেরে দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে চমকে ওঠে ওর রুমমেটকে দেখে। শুভ বিজয়ের হাসি দিয়ে চিৎকার করতে থাকে, চোর 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 চোর। শুভর চিৎকার সর্বপ্রথম চাওয়ালা শুনতে পেয়ে দৌড়ে এসে চেপে ধরে রুমমেটকে। তারপর, ভাগ্না চইলা আইসো তাড়াতাড়ি, বড় হয়ে আসো, শালাকে আচ্ছা মতো পিটাবো। শুভ হাতে লোহার পাইপ নিয়ে ঘর থেকে বের হয়ে সোজা গিয়ে রুমমেটের গলা চেপে ধরে। কিরে শালা, মারতে আসছিস তোর বাপকে? আয়, আজ তোর সানডে মানডে ক্লোজ কইরা দিমু। শুভ আর চাওয়ালা দুজনে একসঙ্গে উড়াধুরা মার দিয়ে বেঁধে রাখে। কি করবা এখন? একে কি পুলিশে দেব? হ্যাঁ, আমি পুলিশকে ডেকেছি, নিয়ে যাব এক্ষুনি। শুভ মুচকি এসে সেখান থেকে গিয়ে চায়ের দোকানে বসে। একটু পর একটা হাইস গাড়ি এসে দাঁড়ায় ওদের সামনে, যেখান থেকে একে একে 6 জন সিভিল ড্রেস পরোয়া লোক বের হয়ে আসে। এখানে কে ফোন করেছিল আমাকে? জি, আমি স্যার। আর ওই যে চোরকে আমরা বেঁধে রেখেছি, নিয়ে যান। পুলিশ রুমমেটকে নিয়ে চলে যায়। শুভ কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা, এমন আহ উ শব্দ কোথা থেকে আসছে? হি হি হি, পাশের বাড়িতে নতুন একটা ছেলের বিয়ে আছে। 2 দিন হলো, বাসায় কেউ নেই, শুধু ওরা দুজন ছাড়া। তাই হয়তো মনের সুখ কামড় দিলাচ্ছে। ভালোই বলছো মামা। আচ্ছা শোনো, এখন আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার ফাইনাল পরীক্ষা দিতে যেতে হবে। শুভ রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় শুভর।
দ্রুত রেডি হয়ে দৌড়তে থাকে রাস্তা দিয়ে। এমন সময় কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শুভ মাটিতে। কিন্তু কিসের সাথে ধাক্কা লেগেছে সেদিকে না তাকিয়ে আরও দ্রুত ছুটতে থাকে। সেনা ক্যান্টিনে সময় মতো পৌঁছতে পেরে শুভ জোরে একটা নিঃশ্বাস ফেলে। তারপর স্বাভাবিকভাবে ভেতরে ঢুকে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষ করে বের হতেই কয়েকটা অচেনা লোক শুভকে ঘিরে ধরে দাঁড়ায়। কিরে, তুই কি আসার সময় কারোর সাথে ধাক্কা খেয়েছিলি? কে ভাই আপনারা, আর এমন আজব প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? ইয়া, চিনবে না রে পাগলা, চল আমার সাথে, তোকে চিনিয়ে দিব আমরা কে আর কার লোক। শুভকে আর কিছু বলতে না দিয়ে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় লোকগুলো। শুভও চুপ করে বসে থাকে ওদের সাথে। প্রায় ঘন্টাখানিক পর শুভকে নিয়ে লোকগুলো একটা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে শুভকে টেনে নিয়ে যায় বাড়ির সামনের বাগানে। উফ, কে রে ভাই তোরা? কেন আমার সাথে এমন করছিস? আমি কি কিছু করেছি তোদের? আমার চাকরির কোনো ক্ষতি হলে সত্যি বলে দিলাম, তোদের একটাকেও আমি ছাড়বো না। এই চুপ কর, আর সামনে তাকিয়ে দেখ তোকে কোথায় এনেছি। শুভ কিছুটা বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে বসে আছে, পরনে নীল শাড়ি, চুলগুলো খোলা, হাতে নীল চুড়িতে একদম নীল পরীদের মতো লাগছিল। শুভ হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রিয়া কিছুটা রেগে যায়। তারপর, এই ছেলে, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? পরি দেখছি আমি। হোয়াট? পড়ি? তাও এখানে? কোথা থেকে আসবে শুনি? আরে আমার সামনেই তো বসে আছে পরি। রিয়া কিছু বলতে যাবে তার আগেই ওর বডিগার্ড ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে শুভকে। তারপর, শালা, আমাদের ম্যাডামকে আমাদের সামনেই ইমপ্রেসিং করিস, এক্ষুনি পুলিশ দেবো, ওয়েট কর। পুলিশে দেবে কথাটা শুনে শুভর হুঁশ ফিরে আসে। দ্রুত বডিগার্ডকে বলে, আরে আরে ভাই, পুলিশে দেবেন কেন আমাকে? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? হ্যাঁ করেছেন। আপনি রাস্তায় পাগলের মতো দৌড়েছিলেন কেন? আর আমাকেই বা ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন কেন? জানেন আমি কত জায়গায় ব্যথা পেয়েছি? এখন উঠতে পর্যন্ত পারছি না। শুভর মনে পড়ে যায় সকালবেলার কথা। নিজের মধ্যে অনুশোচনা হতে থাকে ওর। তবে আসলে আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। আমার সেনাবাহিনীর ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় ওভাবে দৌড়াচ্ছিলাম। কেন? আপনার বাবা মা বা বোন নেই? হাসালেন ম্যাম, আমি এতিম আর বাবা মার একমাত্র সন্তান ছিলাম, তাই আপাতত দুনিয়াতে আমার কেউ নেই। সরি। এই তোমরা ছেলেটা বাসায় পৌঁছে দিয়ে এসো। বাই দা ওয়ে, রাস্তায় আপনি এভাবে বসে আছেন কেন ম্যাডাম? মানে আপনি কি করেন? তেমন কিছু নয়, এই এলাকায় কাউন্সিল আমি। ও, আমার থেকে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন ম্যাডাম। এবারের মতো করলাম, তবে পরের বার থেকে কোথাও যেতে হলে আগে থেকে সতর্ক থাকবেন, যেন লেট না হয়ে যায়। আজ আমার সাথে ধাক্কা লেগেছে, দুদিন পর হয়তো ট্রাকের সাথেও লাগতে পারে, সো সাবধানে চলাফেরা করো। জি আচ্ছা। ও আরেকটা কথা, তোমাকে তো এই এলাকায় আগে দেখিনি। জি, আমি এই এলাকায় নতুন এসেছি। দিনকাল ভালো নয়, সাবধানে চলাফেরা করো। শুভ সেখান থেকে চলে আসে সোজা মেসেতে। এমন সময় চাওয়ালা মামা শুভকে ডেকে জিজ্ঞেস করে, শুভ বাবা, পরীক্ষা কেমন হলো? আর সকালে অমন পাগলাদের মতো দৌড়ে কই গিয়েছিলে? ভালো হয়েছে মামা পরীক্ষা, আর লেটও হয়ে গিয়েছিল একটু, তাই তো দৌড় দিয়েছিলাম। আচ্ছা, একটা মহিলা এসেছিল আমার কাছে মাছ রান্না করার জন্য। তোর কি লোক লাগবে? লোক দিয়ে কি করবো মামা, নিজেই রান্না করে খাবো কয়েকদিন পর। চলে যেতে হবে ট্রেনিংয়ে। আসলে মহিলাটা অনেক গরিব ছিল, কাজ পেলে ওর সুবিধা হতো। বুঝেছি চাচা, মনে রং লেগেছে, সমস্যা নেই, ডেকে এনো। আর এই বাড়িটা আজ থেকে তোমারই থাকবে। আর তুই? ওই যে বললাম না, চলে যাব ট্রেনিংয়ে। চাওয়ালা মামা চুপ করে নিজের কাজে মন দেয়।
শুভ বুঝতে পারে চাওয়ালা মামা রাগ করেছে, তবুও শুভ নিরুপায়, যেতেই হবে ট্রেনিংয়ে। রাতে একা একা শুয়ে আছে শুভ, কিছুতেই ঘুম আসছিল না ওর। বারবার রিয়ার মুখটা ভেসে উঠছিল ওর চোখের সামনে। ইচ্ছে করছিল ছুটতে গিয়ে দু চোখ ভরে দেখে আসে, তবে সে না গিয়ে শুয়েই থাকে। রাত প্রায় 10টা। এমন সময় লুইস ফোন দেয় সাব্বিরকে। তারপর বস, শালাকে কি করব, শুধু শুধু আমাদের খাবারগুলো খাচ্ছে। কি আর করবে লুইস, ওর পরিবার যদি সচ্ছল হয় তবে মেরে দাও, আর যদি গরিব হয় তবে দুটো হাত পা কেটে ফেলো। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই চমকে ওঠে ও, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কার্যালয় থেকে মেসেজ এসেছে আগামী 10 তারিখ ট্রেনিংয়ে যেতে হবে শুভকে। আজ 8, মানে আরও 2 দিন সময়। শুভ দ্রুত ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয়। কয়েকদিন আগেই বের হয়ে যায় শুভ নতুন গন্তব্যের পথে। 6 মাস পর সেনাবাহিনীর প্রধান আর পুলিশের প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এজাজ সাহেব, শুনেছেন তো, দেশ প্রায় সবগুলো ক্রাইম বর্ডার দিয়ে সংগঠিত হচ্ছে। হ্যাঁ শুনেছি আমি, কিন্তু কি করব, প্রত্যেক জেলায় জেলায় এই মাফিয়াগুলো ছড়িয়ে পড়লে বর্ডার গার্ড তো মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের রাত দিন সব এক করে খুঁজে বের করতে হচ্ছে এসব মাফিয়াদের। কিন্তু ধরেও তো কোনো লাভ পাচ্ছেন না, কোনো না কোনোভাবে জামিন পেয়ে ছুটে যাচ্ছে। আপনি সঠিক বলেছেন, ওরা ছুটে গিয়ে আমাদের পরিবারের সদস্যদের হত্যা, এমনকি অপহরণের মতো অজ্ঞতম কাজও করে ফেলেছে। কোনো পুলিশ কেন সাধারণ কোনো মানুষের চায় না তাদের পরিবারের কোনো ক্ষতি হোক বা করুক। কিন্তু তাই বলে তো এইভাবে চললে হবে না এজাজুল সাহেব, আমাদেরও তো কিছু করতে হবে। আপনি তো জানেন আমাদের ফায়ার করার অনুমতি থাকলেও আমরা ফায়ার করতে পারি না জনসম্মুখে। আমার একটা বুদ্ধি এসেছে, আমাদের এমন একজনকে দরকার যে কিনা কোনো ভয় না করে বেপরোয়া হয়ে সব মাফিয়াকে ধ্বংস করে দেবে। আমার এই দীর্ঘ চাকরি জীবনে আমি এমন পুলিশ অফিসার আজ পর্যন্ত দেখিনি, এমনকি আমিও নয়। এজাজুল সাহেব, আপনি অনুমতি দিলে আমি কি আপনাকে দেখাতে পারি সেই ছেলেটাকে যে নিজের জীবন মায়া না করে বেপরোয়া হয়ে শেষ করে দিবে পুরো দেশের মাফিয়া সিন্ডিকেটকে? হ্যাঁ অবশ্যই দেখান। সেনাবাহিনীর প্রধান টিভির রিমোট হাতে নিয়ে চালু করে। পুলিশ প্রধান টিভির দিকে তাকিয়ে দেখে একটা ছেলে, লম্বায় প্রায় 7 ফুট ছুঁই ছুঁই। সামনে থাকে শত্রুদের একের পর এক আক্রমণ করে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। পুলিশ প্রধান কিছুক্ষণ টিভির দিকে হাঁ করে তাকিয়ে দেখে সেনাবাহিনীর প্রধানের দিকে তাকিয়ে। স্যার, এই ছেলেটাকে দেখে তো আমার মনে ভয়ের সৃষ্টি হলো। ছেলেটাকে একটু সামনে আনেন তো, একটু দেখতাম। এই হলো আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী, তীক্ষ্ণ বুদ্ধিমানের অধিকারী, আমাদের ডিপার্টমেন্টের গর্ব, শুভ রহমান, দ্য কিলার মিশন। একটিবার ডাকুন ছেলেটিকে। সেনাবাহিনীর প্রধান একজনকে হুকুম করতেই লোকটি রুম থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পরই একটা ছেলে রুমে প্রবেশ করে। হ্যাঁ, ছেলেটি শুভ। শুভ রুমে প্রবেশ করেই স্যালুট দেয় সেনাবাহিনীর প্রধানকে। তারপর, স্যার ডেকেছেন আমাকে? সেনাবাহিনীর প্রধান: হ্যাঁ শুভ, তোমাকে ডেকেছি একটা জরুরি দরকারে। এই যে তোমার সামনে যাকে দেখছো, তিনি হলেন পুলিশ প্রধান, তোমার সাথে কিছু কথা বলবেন। শুভ, তোমার ভিডিও আমি দেখলাম। সত্যি বলতে এই চাকরির জীবনে কখনো আমি তোমার মতো এত তীক্ষ্ণ সেনাবাহিনীকে দেখিনি, সাথে পুলিশও। আমি তোমাকে একটা কাজের জন্য 6 মাসের জন্য নিয়ে যেতে চাই। সরি স্যার, আমি আপনাকে অগ্রিম কিছু বলতেও পারছি না। আমাকে যদি সরকার থেকে কিছু দেয় তবে আমি ভেবে দেখব। তোমাকে ছুটি দেওয়া হলো শুভ, তুমি পুলিশ প্রধানের সাথে যাও। দেশে কিছু এলাকায় অনেক মাফিয়া তৈরি হয়েছে, তোমাকে সেই সব মাফিয়ার গডফাদারকে ধরে এনকাউন্টার করে দিতে হবে। কিন্তু স্যার, এতে আমার অসুবিধা হলে? তোমাকে ফুল পাওয়ারের প্রদান করা হলো, এখন থেকে তুমি স্বাধীন। তবে হ্যাঁ, সাধারণ কোনো পাবলিক এর শরীরে যেন তোমার জন্য একটু আঘাত না পায়, সেদিকে লক্ষ্য রাখবে। ওকে স্যার। ওকে, তবে তুমি আজই যাচ্ছ। গুড বাই। মূলত ওখানেই মাফিয়ার গডফাদারদের আস্তানা। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার সব কিছু গুছিয়ে নিই। এই নাও কার্ড, এটা সবসময় নিজের কাছে রাখো।
কোনো সমস্যায় পড়লে এটা কাজে লাগবে। শুভ কার্ডটা পকেটে ঢুকিয়ে স্যালুট করে বের হয়ে আসে। নিজের সহকারী সোলজারদের থেকে বিদায় নিয়ে শুভ চলে আসে পুলিশ প্রধানের সাথে তার বাড়িতে। স্যার, আমাকে আপনার বাসায় আনলেন কেন? তোমাকে গোপনে কিছু ফাইল দেখানোর জন্য বাসায় এনেছি। ফাইলগুলো খুবই সিক্রেটভাবে বানানো। আমাদের পুরো পুলিশ ফোর্স ভয়ে ফাইল আজও সলভ করতে পারেনি। কেন? তোমাকে আমি এখন যে মাফিয়ার কথা বলতে যাচ্ছি সে খুবই ভয়ানক একটা, দ্য কিং অফ আন্ডারগ্রাউন্ড জ্যাকসন। শুভ কিছুক্ষণ জ্যাকসনের ছবির দিকে তাকিয়ে থাকে। পুলিশ প্রধান আবারও ফাইলের পৃষ্ঠা উল্টিয়ে একটা ছবি দেখিয়ে বলে, এ হলো শ্যারন, জ্যাকসনের ডান হাত। স্যার, এদের মূল আস্তানা বলতে এদেরকে কোথায় পেতে পারি আমি? এদের সরাচর শাহ সুলতান সহ আশেপাশে বিভিন্ন কলেজের সামনে মেয়েদের ইপটেজিং করতে দেখা যায়। ওকে স্যার, আমাকে এখন কিছু কাজ দিন। তুমি চাইলে আমার একমাত্র মেয়ের গাড়ি ড্রাইভ করতে পারো। আমার মেয়ে নীলাশা সুলতান কলেজে পড়াশোনা করে। ব্যাস, তাহলেই হয়ে গেল স্যার। তা আপনার মেয়ে কই? দেখছি না যে বাসায়। ও গিয়েছে ওর নানু বাড়ি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি ওই সিঁড়ির পাশের রুমে দেখো, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। শুভ পুলিশ প্রধানের কথা মতো ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই কেউ একজন দরজায় কলিং বেল বাজাতে থাকে। শুভ জানে বাসায় কেউ নেই পুলিশ প্রধান ছাড়া, তাই সে নিজেই দরজা খুলে দিতে চায়। শুভ দরজা খুলে দিতেই ওপাশ থেকে কেউ একজন ঠাস ঠাস করে থাপ্পড় মারে শুভকে। শুভ কিছুক্ষণ চোখ মুখে অন্ধকার দেখে। ভিখারির বাচ্চা, কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, কানে যায়নি তোর? না ম্যাম, আসলে ফ্রেশ হয়ে একটু বিছানা শুয়েছিলাম, তাই আসতে দেরি হলো। বাই দ্য ওয়ে, তুই কে আর আমাদের বাসাতেই বা কি করছিস? তোকে তো আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায়। জি সরি, আসলে আমাকে আপনার বাবা মানে স্যার আপনার ড্রাইভার হিসেবে নিযুক্ত করেছে, সেই খাতিরেই আমি আপনাদের বাসায়। বুঝেছি। এখন যা, তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আমি কেন চা আনবো? আমার কি আপনাকে কাজের ছেলে মনে হয়? নীলা আবারও শুভকে ঠাস ঠাস থাপ্পড় মারে, তারপর রাগী গলায় বলে, আমার কথার অবাধ্য হবি তো সত্যি বললাম, একদম তোকে মেরে দেব। আর তোকে মারলে আমাকে কেউ জেলে দিতে পারবে না, কারণ আমার বাবা পুলিশ প্রধান। শুভ মুচকি হেসে কিচেনে গিয়ে নীলার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসে। ম্যাম, এই নিন আপনার চা। নীলা চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খুলে বলে ওঠে, দারুণ বানিয়েছিস তো চা, এখন থেকে রোজ আমার জন্য চা বানিয়ে দিবি। কিন্তু আমার কাজ তো শুধু গাড়ি চালানো। সমস্যা নেই, তোর বেতন বাড়িয়ে দেব। এখন যা, বাইরে গাড়ি রাখা আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার কর, রাতে একটা পার্টিতে যেতে হবে আমাদের। আমি নীলার কথা মতন বাহিরে এসে নীলার গাড়ি পরিষ্কার করতে শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক গাড়ি পরিষ্কার করার পর গাড়ি ধোয়ার পর একদম নতুন চকচক করতে শুরু করলো গাড়িটা। আমি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি পুরো শরীর ভিজে গিয়েছে, তাই গোসল করে রুমে এসে রেস্ট নিতে থাকলাম। এমন সময় লুইস ফোন দেয় আমাকে। বস, শুনলাম আপনি চলে এসেছেন বগুড়ায়। হ্যালো লুইস, আমার কাজটা বাকি ছিল, ওটা শেষ করতে তো হবে নাকি? তাহলে কি বস আবারও আমাদের লোকেদের এক জায়গায় নিয়ে আসবো? হ্যাঁ, সবাইকে নিয়ে আসতে থাকো, খুব শীঘ্রই আমরা সব কিছু নিজেদের দখলে নিয়ে নেব। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে জ্যাকসন নিজের আস্তানায় ফিরে গিয়েই ফোন করে শ্যারনকে। শ্যারন, 7টা মাস হয়ে গেল, তুমি তো আমাকে কোনো নিউজ দিলে না। বস, আপনি শুধু শুধু ভয় পেয়েছিলেন। আমরা পুরো শহরে, এমনকি পুরো দেশের রাজত্ব করতে শুরু করে দিয়েছি। তবে তুমি বলতে চাচ্ছ আমাদের দুশ্মন বেঁচে নেই? জি বস, আপনি নির্ভয়ে চলে আসতে পারেন। আপনার সেই রাজকীয় সিংহাসন আবারও পরিপূর্ণ পাবে। তবে এত তাড়া কিসের? দেখতে থাকো কি হয়। আমার মন বলছে এখনো বেঁচে আছে ও। বস, কিং মারা গেছে, আপনি আসল কিং মেনে মানছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত না আমি কিং এর লাশ দেখছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না কিং মারা গিয়েছে। বস, কিংয়ের সাথে থাকা চামচাগুলোর তো কোনো খোঁজ নেই। হতেও পারে
শালারা আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে দৌড়ে পালিয়ে যেতে নিয়ে মাঝপথেই মৃত্যুবরণ করেছে। শ্যারন, নিজের কাজে মন দাও, আরও শক্তিশালী করে তোলে আমাদের আড্ডাখানা, যেন কিংয়ের বাবাও আসতে না পারে। বস, কিংকে আটকানোর ক্ষমতা কিন্তু আমাদের নেই। তাহলে ভাবো, কিংকে মারা কি তোমাদের পক্ষে সম্ভব? বস, কিং কেন সামনে আসছে না? শালাকে তো সামনে পেলে আমি একদম খুন করে ফেলবো। তুমি তো জানোই শ্যারন, কিং কাউকে আক্রমণ করার আগে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে, যেন সে খুব ভালোভাবে মাইন্ড গেম খেলতে পারে। আর যদি সে মাইন্ড গেম ভালোভাবে খেলতে পারে তো ওর সামনে কেউ টিকবে না। এর মানে বস, আপনি বলতে যাচ্ছেন আপনি ভয় করেন কিংকে দেখে? শ্যারন, জ্যাকসন গর্জে ওঠে। স্যারন কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে। জি জি বস, বলুন। তোমার মাথায় দিন দিন মরিচিকা জমা পড়ছে। আমি গোপনভাবে খবর পেয়েছি কোনো এক আর্মি মেজর আমাদের ধ্বংস করতে আন্ডারগ্রাউন্ডে এসেছে। তোমরা সতর্কভাবে তাকে ধরে ফেলো এবং এমনভাবে মেরে ফেলো যেন আর কখনোই কোনো সেনাবাহিনীর পুলিশ আমার পেছনে লাগতে না আসে। ওকে বস, আমি এক্ষুনি লোক লাগিয়ে দিচ্ছি, আপনি টেনশন করবেন না একদম। শালাকে যেখানেই পাবো সেখানেই কোপাবো। জ্যাকসন ফোন কেটে দিয়ে রুমের মধ্যে পায়চারি করতে থাকে। রাত প্রায় 10টা, শুভ ঘুমে বিভোর। এমন সময় নীলা এসে ঘুমের মাঝে শুভকে থাপ্পড় মেরে বসে। হঠাৎ ঘুমের মধ্যে থাপ্পড় খেয়ে লাফিয়ে ওঠে শুভ। চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কে তাকে মারলো। কিরে, ওভাবে আশেপাশে তাকাচ্ছিস কেন? আমি মেরেছি তোকে। শালা, তোকে বলেছিলাম না আজকে আমি নাইট ক্লাবে যাব, পার্টি আছে। সরি ম্যাম, আসলে একটু চোখ লেগে এসেছিল। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। শুভ দ্রুত বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হতে। 10 মিনিট পর বাথরুম থেকে বের হয়ে চমকে ওঠে শুভ। নীলার পরনে ছোট হট ড্রেস। শুভর এভাবে তাকানো দেখে নীলা আবারও ঠাস করে থাপ্পড় মারে শুভকে। তারপর, কিরে ভিখারির বাচ্চা, এভাবে চেয়ে আছিস কেন আমার দিকে? ম্যাম, কিছু মনে করবেন না। আমার পোশাক দেখুন, অনেক ভালোই আছে, কিন্তু আপনার দিকে তাকিয়ে দেখুন, ছেঁড়া জিন্স প্যান্ট আর ওটা কি পরেছেন, সব দেখা যাচ্ছে। ছি ছি ছি। কুত্তার শালা, এটা হলো আজকের স্টাইল, বুঝলি? চুপচাপ তুই আমার সাথে চল, নয়তো তোকে একদম মেরে ফেলবো। শুভ মুচকি এসে নীলাকে নিয়ে বের হতে যাবে, অমনি নীলার বাবা নীলাকে দেখে চোখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। ম্যাডাম, আপনি যান, আমি একটু আসছি স্যারের সাথে কথা বলে। তাড়াতাড়ি চলে আসবে, না হলে কিন্তু। শুভ চলে আসে নীলার বাবার রুমে। তারপর, স্যার। হ্যাঁ বলো শুভ। এগুলো কি স্যার? ছি ছি, আপনি একজন আইনের এত বড় পদে থেকেও নিজের মেয়েকে রাতের বেলা নাইট ক্লাবে যেতে দেন? আপনি তো জানেনই না নাইট ক্লাবে কে কে থাকে বা কাদের যাতায়াত। বাবা, আমি বহু চেষ্টা করেছি নীলাকে নাইট ক্লাবে মদ পান করা থেকে বিরত রাখতে, কিন্তু পারিনি। মেয়েটা ঘরে আটকে রাখতে নিজের হাত কেটে ফেলে। টেনশন করবেন না স্যার, আপনার মেয়েকে উচিত শিক্ষা দেব আমি। শুভ দ্রুত বাড়ি থেকে বের হয়ে লুইসকে ফোন দেয়। বস বলুন। তুমি স্টিফেনকে নিয়ে হোটেল নাচ গার্ডের নাইট ক্লাবে চলে আসো, একটা কাজ করতে হবে তোমাদের। ওকে বসে। শুভ গাড়িতে গিয়ে বসে গাড়ি চালানো শুরু করে। প্রায় 30 মিনিট পর নাইট ক্লাবে চলে আসতেই নীলা গাড়ি থেকে নেমে পড়ে। একটু পর ওর মতো আরও 5টা মেয়ে এসে নীলাকে নিয়ে ভেতরে চলে যায়। শুভ গাড়ি থেকে নেমে লুইসকে ফোন দিতে যাবে, তার আগেই লুইস শুভর সামনে হাজির। এতদিন পর শুভকে দেখতে পেয়ে লুইস আর স্টিফেন আবেগে জড়িয়ে ধরে শুভকে। তারপর, বস কেমন আছেন? আগে চেয়েও তো দেখছি এখন আরও স্ট্রং আর বডি বিল্ডার হয়ে গেছেন। আচ্ছা বস, কি যেন একটা কাজের জন্য আসতে বললেন এখানে? ওই যে সামনে তাকিয়ে দেখো, যে 6টা মেয়েকে দেখছো সবগুলোকে তুলে নিয়ে যাবে একটা ঝোপের আড়ালে। তারপর সবগুলো প্রশ্ন করবে, তোরা কেন নীলার সাথে এসব কাজে করেছিস। আজ তোদের দেহের ক্ষুধা মিটিয়ে দেব। ওকে ওকে বস, বুঝে গিয়েছি, নো টেনশন, হয়ে যাবে সবটা। শুভ গাড়িতে বসে থাকে। লুইস আর স্টিফেন সব বাকি আরও 10 জন চলে যায় ওদের কাছে।
শুভ শীষ বাজাতে বাজাতে কিছুক্ষণ চারিদিকে তাকাতে থাকে। হঠাৎ একটা পেট মোটা ভুঁড়িওয়ালাকে দেখে শুভ চমকে ওঠে, কারণ লোকটা হলো শুভর চাচা। তাকে এই নাইট ক্লাবের সামনে দেখে চমকে গেলেও সবচেয়ে বেশি অবাক হয় কিছু লোকাল মস্তানের সাথে শুভর চাচা হ্যান্ডশেক করে একটা ব্যাগ আদান প্রদান করে চলে যায়। শুভর চাচাকে না ফলো করে সেই লোকগুলোকে ফলো করতে থাকে। এমন সময় লুইস ফোন দেয় সাব্বিরকে। বস, তুলে এনেছি শালিদের। লুইস, সবগুলোকে একটা গোডাউনে লুকিয়ে রাখো। তবে হ্যাঁ, সবগুলোকে আচ্ছা মতন পিটাতে হবে আমি আসলে। আর তোমরা সবাই দ্রুত গাড়ি নিয়ে চলে আসো আমার ফোনের লোকেশন ফলো করে। কেন বস? তাড়াতাড়ি চলে এসো, তাহলেই বুঝতে পারবে। শুভ কলে থেকেই ড্রাইভ করতে থাকে। এদিকে শুভ যে গাড়িটিকে ফলো করছিল সে গাড়ির ড্রাইভার বারবার লুকিং গ্লাসে শুভর গাড়ির দিকে তাকাচ্ছিল। শুভ বুঝতে পারে ওরা কিছু একটা আন্দাজ করেছে, তাই দ্রুত ক্লোফোম বোম বের করে হাতে নিয়ে গাড়ির গতি দ্বিগুণ করে সেই গাড়ির সামনে গিয়ে জানালা দিয়ে ক্লোফোম বোম ছুঁড়ে মেরে গাড়ির গতি কমিয়ে দেয়। আর যা হওয়ার তাই, বোম ফেটে গাড়িতে থাকা লোকগুলো সেন্সলেস হয়ে গাড়ি মেরে দেয় একটা গাছের সাথে। শুভ গাড়ি থেকে নামার আগেই আরও 3টা গাড়ি এসে শুভর পেছনে থামে। শুভ গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে থাকে সেই গাড়ির দিকে। লুইস আর স্টিফেনও গাড়ি থেকে নেমে লুইসের সাথে যেতে থাকে। গাড়ির কাছাকাছি গিয়ে ভেতরে তাকাতেই দেখতে পায় 4টা কালো মুখোশ পরা লোক। লুইস, নিয়ে যাও সবগুলোকে। লুইস আর স্টিফেন ক্রুদের হুকুম দেয় লোকগুলোকে নিয়ে যাওয়ার জন্য। শুভ গাড়ির মাঝে পড়ে থাকা ব্রিফকেসের লক খুলে ভেতরে তাকাতেই চমকে ওঠে, পুরো ব্যাগ হিরোইন দিয়ে ভর্তি। শুভ যেন আকাশ থেকে পড়ে। মনে মনে ভাবতে থাকে, তবে কি শুভর চাচাই এইসব হিরোইন সাপ্লাই দেয়? বস, কি ভাবছেন? লুইস, আমার মনে হচ্ছে ঘরেই শত্রু রেখে আমরা বাইরে শত্রু খুঁজে বেড়াচ্ছি। মানে আমাদের ঘরেই আসল শত্রু লুকিয়ে। এই হিরোইনগুলো আমি দেখেছি আমার চাচাকে এই লোকগুলোর কাছে বিক্রি করে দিতে। কি বলছেন এগুলো? বস, আমরা তো জানি এই হিরোইন এর সাপ্লাই দেয় এখানকার ক্ষমতার নেতা। বাবুই হলো আমার আপন চাচা। বস, আপনি কিভাবে বাবুকে দেখলেন আর এদের পিছু নিলেন? নার্স হোটেলের সামনে দেখেছিলাম এদের সাথে ডিল করতে। বস, এখন কি বাবুর বাসে যাবেন? না স্টিফেন, আমাকে যে থাপ্পড় মেরেছে তার পিঠের চামড়া তুলতে যাব, না হলে আমার যে রাগ কমবে না। কে মেরেছে বস আপনাকে? সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। ওকে বস, চলুন। শুভ লুইস আর স্টিফেনকে নিয়ে চলে আসে গোডাউনে। শুভর পরনে হুডিং লং কোট, চোখে ব্ল্যাক সানগ্লাস আর মুখে ব্ল্যাক মাস্ক। বস, 2য় তলায় বেঁধে রেখেছি সবগুলোকে। মেয়েদের পরে দেখেছি, আগে ছেলেদের দেখি, চলো। শুভ করে আসে সেই ছেলেগুলোর সামনে যাদের সেন্সলেস করে নিয়ে এসেছিল ক্রুরা গোডাউনে। মেয়েদের পরে দেখছি, আগে ছেলেদের দেখি, চলো। লুইস, মাস্ক কেন এদের মুখে এখনো? খুলে ফেলো মাস্ক। লুইস মাস্ক খুলতেই একে একে বেরিয়ে আসে লোকগুলোর চেহারা। শুভ ছেলেগুলোকে দেখে চিনতে না পারলেও শেষের একজনকে ঠিকই চিনে ফেলে, শুভর বন্ধু আশিক। লুইস, দেখো দেখো, ঘরের শত্রু ধীরে ধীরে তাদের খোলস থেকে বের হয়ে আসছে। মানে বস? এই যে আশিককে দেখেছো? এটা হলো আমার বন্ধু, আমার সাথে সবসময় থাকতো, কিন্তু দেখো সে একটা হিরোইনের ব্যবসায়ী, আর তাও আবার আমার চাচারই সাথে। বস, কি করব? জাগিয়ে তোল শালাকে। লুইস গরম পানি ঢেলে দেয় সবগুলোর ওপর, সাথে সাথে লাফিয়ে ওঠে আশিকরা। তারপর, কার এত বড় সাহস? শালা আমার গায়ে গরম পানি দিয়েছিস? জানিস আমি কে? হ্যাঁ বল তুই কে? আমি হলাম দ্য মনস্টার কিং এর লোক। হ্যাঁ, তো আমি কি করব বল? তুই তো জানিয়ে দিলি তুই কে, আমি কি বলবো আমি কে? কি বলবি তুই? শালা দেখে তো মনে হচ্ছে ফুটপাতের মাস্তান। লুইস আশিকের কথা শুনে জোরে হেসে ওঠে। তারপর, হ্যাঁ, ঠিক বলেছিস। এত ফুটপাতের মাস্তান যাকে দেখে তোমাদের কিংও খেপে ওঠে, দ্য ডার্ক কিং অফ আন্ডারওয়ার্ল্ড। চিনিস? নাম শুনেছিস কখনো?
এ ভাই, হাসাস না তো। আমাকে শালা তুই কি জানিস? তোদের বস নকল কিং, কারণ আসল কিংকে তো আমরা ওর বাসা সহ চালিয়ে দিয়েছি। আমি তো জানতাম তুই আর শুভ অনেক ভালো বন্ধু, তবে কেন বেইমানি করলি ওর সাথে? কেন আবার? শালা সবসময় আমাদের উপর হুকুম দিত, আমাদের বসের ভূমিকায় ছিল, কিন্তু আমার সহ্য হতো না শালাকে। তাই তো ও চিরশত্রু মনেস্টারের সাথে হাত মিলিয়ে ওকেই টপকিয়ে দেয়। আর দেখ, এখন বিন্দাস আছি, এই পুরো এলাকায় রাজ করছি আমি। ভেবেছিস কখনো শুভ যদি বেঁচে থাকে আর ফিরেও আসে, তখন কি তোদের বলতো তোর এই সাম্রাজ্য থাকবে? কুত্তার সাথে হাত মিলিয়ে তো কিছুক্ষণ তুই রাজ করবি, কিন্তু বনের সিংহর সাথে যদি থাকতিস তবে দেখতিস তুই সারা জীবন একইভাবে রাজ করে যেতে পারবি। হা 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 হা। বনের সিংহকে তো মেরে দিয়েছি রে, তাই আর কোনো টেনশন নেই। এখন ছেড়ে দে, কাজ আছে। হিরোইনগুলো পাঠিয়ে দিতে হবে চট্টগ্রাম। শুভ ডেভিলদের মতো হাসি দিয়ে নিজের মুখ থেকে মাস্ক আর চশমা খুলে আশিকের দিকে তাকায়। চোখ মুখ পুরোই আগুনের মতো হয়ে গেছে। আশিক শুভকে জীবিত দেখে ঘামতে শুরু করে। তুই শুভ? মনে হয় কি মনে হয় রে তোর? তোর মতন একটা সামান্য কুত্তা আমাকে মেরে ফেলবে? বন্ধু, আমাকে মাফ করে দে প্লিজ। আমি ভুল করেছি, প্লিজ এবারের মতো মাফ করে দে প্লিজ। আমাদের গ্যাংস্টার জীবনের একটা রুলস ছিল জানিস, বেইমানি কোনো ক্ষমা নেই। তুই তো বেইমানি করলি, বল তোকে ক্ষমা কি করে করি? তবে হ্যাঁ, তুই আমার বন্ধু, তোকে ক্ষমা করতে পারি যদি বলিস আমার লিজাকে ধর্ষণ করে ওই কৃষ্ণাচূড়া গাছে ডালে ঝুলিয়ে রেখেছিল। আমি জানি না বন্ধু, আমি জাস্ট লিজাকে নিয়ে গিয়েছিলাম তুই দেখা করতে চাস বলে। কার কাছে নিয়ে গিয়েছিলি বল? তো তোর চাচা বাবুর কাছে। থ্যাংক ইউ রে সত্যি কথাটা বলার জন্য। আর একটা কথা বলবি, কেন তুই আমার বাবা মাকে মেরে দিলি? আমরা মারিনি তোর বাবা মাকে, আমি জানিও না কে মেরেছে। ওকে, ভালো থাকিস ওপরে। শুভ আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে ট্রিগারে চাপ দিতে যাবে, অমনি আশিক বলে ওঠে, দেখ দোস্ত, এটা কিন্তু একদম চিটিং হচ্ছে। তুই বলেছিলি আমাকে ছেড়ে দিবি, কিন্তু দেখ তুই কথা রাখছিস না, আমাকে মেরে দিচ্ছিস। কিং কখনোই মিথ্যা বলে না। আমি তো তোকে মারবো না লুইস, আর স্টিফেন তো তোকে কথা দেয়নি। এই লুইস, স্টিফেন, তোমরা একে মেরে দাও। ভাই ভাই প্লিজ সাইরা দেন ভাই, আর আমি কখনোই বেইমানি করব না। বিপদ পড়লে ভাই ভাই। এই লুইস আর স্টিফেন, আজকে ছুটি তোমাদের, যা বলছি করছো না কেন? বস, আপনি দূরে যান, আপনার শরীরে এই বেইমানের রক্ত লাগবে। বেবি, আমরা শ্যুট করছি না। শুভ রুম থেকে বের হয়ে মুখে মাস্ক আর সানগ্লাস পরে পাশের রুমে আসতেই হেসে ওঠে নীলা সহ আরও কয়েকটা মেয়েকে বেঁধে রেখেছে লুইসরা। শুভ নিজেই সবগুলো শরীরে পানি ঢেলে দিতেই জেগে ওঠে সবগুলো। তারপর, এই কোন শালারে আমাকে এখানে এনেছে তুলে? বেরিয়ে আয়, তোকে আজ আমি মেরেই ফেলবো। বুলবুলি এত রাগ কিসে? বাবা পুলিশ প্রধান বলে যা খুশি করবে আর সবাই তা মেনে নিবে, তা তো হয় না। আজ এসো, তোমাকে বুঝিয়ে দেব কিং কেমন। শুভর কথাটা বলে নীলার দিকে এগিয়ে যেতে থাকে হাতে চাবুক নিয়ে। কাছে আসবি না বলে দিচ্ছি, একদম ভালো হবে না কিন্তু। এই যে দাঁড়িয়ে গেলাম, এবার বল তোর সাথে থাকা এই মেয়েগুলোকে? আমার বান্ধবী। তুই কি জানিস আজ তোর বান্ধবীরা তোকে বিক্রি করে দিতে এসেছিল? হোয়াট? বিক্রি? তাও আমাকে? বল তো তোকে কে আসতে বলেছিল আজকে নাইট ক্লাবে? কে আবার? এই যে আখি আমাকে বলেছিল আজ নাইট ক্লাবে আসতে, আর ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দেবে আমার। শুভ মুচকি হেসে আখির মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সত্যি করে বলতো তোর সেই বয়ফ্রেন্ডটাকে নিশ্চিত বাবুর কাছেই বিক্রি করতে নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ। শালি, তুই তো দেখি বান্ধবী নামে কলঙ্ক, তোকে বাঁচিয়ে রাখলে তুই আবার এই কাজ করবি। শালি, যা উপরে গিয়ে দেহ ব্যবসা করে খা। শুভর কথা শেষ করে পিস্তলের ট্রিগার চাপতেই পিস্তল থেকে বুলেট বেরিয়ে আখির মাথা ফুটো করে দিয়ে যায়। নীলা সহ বাকি সবাই ভয়ে কেঁপে ওঠে। শুভ সবার দিকে তাকিয়ে শুধু নীলা বাদে সব মেয়েকে মেরে ফেলে পিস্তল ফেলে দিয়ে হাতে চাবুক নিয়ে বলে,
কিরে তুই না মেয়ে, তোর বাবার সম্পদ একটা ছেলে স্ত্রী, তবে কেন তুই বাজারের এই বেশ্যামের মতন নিজের বুক পেট বের করে হাঁটছিস? তোকে দেখে তোর বাবারও চোখ ফিরিয়ে নেয়। নীলা চুপ করে থাকে শুভর কথায়। শুভ চাবুক দিয়ে একের পর এক আঘাত করে নীলার পিঠে। কিছুক্ষণ এভাবে মারার পর শুভ চাবুক ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পরই নীলার ড্রাইভার সেজে দ্রুত নীলার সামনে এসে বলে, ম্যাম চুপ করে থাকুন, এখন কেউ নেই বাসাতে, এখনই আপনাকে এখান থেকে নিয়ে যাব। শুভ চুপি চুপি নীলার হাতের বাঁধন খুলে দিয়ে কাঁধে করে নিয়ে চলে আসে বাসায়। নীলার এমন অবস্থা দেখে পুলিশ প্রধান শুভকে জিজ্ঞেস করে, শুভ, কি হয়েছে নীলার? এভাবে একে কোলে করে নিয়ে আসলে কেন? স্যার, নীলাকে কোনো একটা গ্যাংয়ের লোক তুলে নিয়ে গেছে, আমি ম্যামকে অনেক কষ্টে সেখান থেকে নিয়ে এসেছি। যাও তাড়াতাড়ি নীলাকে বিছানায় শুয়ে দাও, আমি ডাক্তারকে ডেকে আনছি। শুভ নীলাকে ওর বিছানায় রেখে চলে আসে নিজের ঘরে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের মাঝে হারিয়ে যায়। পরের দিন মোরগ ডাকার শব্দে ঘুম ভেঙে যায় শুভর। ঘুম ঘুম চোখে বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। পাশেই পুলিশ প্রধান টিভির নিউজের দিকে তাকিয়েছিল। টিভি নিউজে এর সংবাদ পাঠিকা পড়ছে, সকাল 7টার খবর, মনস্টার দ্য কিং অফ আন্ডারগ্রাউন্ডের লোককে কে বা কারা গতকাল রাতে খুন করে হোটেল নাচ গার্ডেনের সামনে ফেলে রেখে গিয়েছে। পুলিশ প্রধান টিভি অফ করে আর চোখে শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, সাব্বাস শুভ, কাজটা ভালোই করেছো, তবে এভাবে না মারলেও পারতে। শুভ পুলিশ প্রধানের দিকে রহস্যময় হাসি দিয়ে খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফোন দেয় বাবুকে। হ্যালো, কে বলছিস? আরে চাচা, ভুলে গেলে আমারে? আমি তোমার ভাতিজা শুভ বলছি। ধুর শালা, সকাল সকাল কে মজা করছিস আমার সাথে? সত্যি করে বলতো, কে তুই? তোর ভাতিজা বলছি, ফোন নাম্বারের দিকে তাকিয়ে দেখতো। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফোন দেয় বাবুকে। বাবু ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্পষ্ট করে লেখা শুভ। মুহূর্তে ঘুমের ভাব কেটে গিয়ে বাবুর পুরো মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। অস্পষ্টভাবে বলতে থাকে, তুই বেঁচে আছিস? শালা, আমাকে মারতে হলে তোর আবার জন্ম হতে হবে। আমি তো ভাবতেই পারছি না তুই কেন এমন বেইমানি করলি আমার সাথে। কই আমি বেইমানি করিনি তো ভাতিজা, তুই আমাকে ভুল বুঝছিস। মনস্টারের লোকের সাথে হিরোইনের ডিল করলি, টিভি চালু করে দেখ, সবগুলোকে মেরে দিয়েছি। তোকে মেরে দিতাম, কিন্তু কেন জানি তোকে মারতে ইচ্ছে হলো না, তাই ছেড়ে দিলাম। এই না হলে ভাতিজা আমার। ভাতিজা, তোকে কতদিন দেখি না, একবার দেখা করতে আয় ভাতিজা। হ্যাঁ চাচা যান, যাবো খুব তাড়াতাড়ি, তুমি রেডি হয়ে থাকো ভাতিজাকে বরণ করে নেওয়ার জন্য। ওকে ভাতিজা। শুভ ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে বাবু ভয়ে কাঁপতে থাকে, যা দেখে বাবুর ডান হাত হৃদয় বলে ওঠে, বস কি হলো? এভাবে কাঁদছেন কেন? আর এসি ঘরে থেকেও এভাবে ঘামছেন কেন? আমার মৃত্যু খুব নিকটে, এখনই সাবধান হয়ে নে। শুভ বেঁচে আছে, তুই যা, সব লোককে আমার পাহারায় থাকতে বল, যাতে কেউ না আসতে পারে আমার কাছে। ওকে বস। হৃদয় রুম থেকে বের হয়ে যেতেই বাবু ফোন দেয় শ্যারনকে। হ্যালো বস, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা বল। বস, শুভ বেঁচে আছে, একটু আগেই আমাকে ফোন করেছিল। শালা তো দেখি কই মাছে প্রায়। সেই যাই হোক, শোন, তুই শুভকে দেখা করতে বল, একা আসতে বলবি, ভয় নেই, আশেপাশে আমরা স্নাইপার নিয়ে থাকবো। তুই জাস্ট শুভকে আটকিয়ে রাখবি। আগের বার আগুন থেকে বেঁচে গেল, এবার বুলেট থেকে বাঁচবে না। ওকে বস। বাবু ফোন কেটে দেয়। শ্যারন দ্রুত জ্যাকসনকে ফোন দিয়ে, বস, একটা দুঃসংবাদ রয়েছে। কি? শুভ বেঁচে আছে। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম ওকে মারা এত সহজ নয় সারেন, কিন্তু তুমি তো শুনলে না। আমি যেখানে আছি এখান থেকে কিছু করার চেষ্টা করব, তুমি ওদিকে সামলে নিও। বস।
শ্যারনের কথা শুনেই জ্যাকসন নিজের ফোন বন্ধ করে ফেলে। শ্যারন কিছুক্ষণ ভাবার পর দ্রুত নিজের নিরাপত্তার জন্য গোডাউনের চারদিকে শত শত লোক গুন্ডাকে পাহারা দিতে বলে। এদিকে শুভ বিছানা থেকে উঠে সোজা নীলার রুমে গিয়ে দরজা নক করে। ম্যাম। হ্যাঁ। শুভ রুমে প্রবেশ করে দেখে নীলা বিছানায় বসে আছে। ম্যাম, ওরা কি আপনার সাথে খারাপ কিছু করেছে? না, তবে খুব মেরেছে আমার। ম্যাম, আপনি কি ওদের চেনেন? না, আমাকে প্লিজ আর মনে করাস না ওই রাতের কথা। সত্যি আমার ওই রাতের কথা মনে পড়লে অনেক অনেক ভয় লাগছে। ম্যাম, আপনি কি বেশি টেনশন নিয়ে ফেলেছেন? ওটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যান প্লিজ। পিঠে মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে, একটু পরিষ্কার করে দে তো। কি বলছেন ওগুলো ম্যাম? আমি? হ্যাঁ তুই। তোকে দেখে কেন যেন আমার অনেক পরিচিত মনে হচ্ছে। তোকে কি আমি কোনোভাবে চিনি? আরে ধুর ম্যাম, কি যে বলেন না। আচ্ছা তুই আমার পিঠটা পরিষ্কার করে দে। বাসায় কাজের বুয়াও নেই আর বাবা কেউ তো বলা যায় না। আচ্ছা ম্যাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি কিচেন থেকে গরম পানি আর তোয়ালা পরিষ্কার করে আনছি। নীলার উত্তরের অপেক্ষা না করেই শুভ কিচেনে এসে গরম পানি করতে থাকে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা শুভ হাতে নিয়ে দেখে লুইজের ফোন। হ্যালো বস, বাবু তো দেখছি ওর বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা সহ প্রায় 200 জনের মতো ছেলেপেলেকে রেখেছে। লুইস, তুমি ওসব নিয়ে ভাবো না। ও যতই কিছু করুক না কেন, ওকে তো মরতেই হবে। বস, আমি কি করব এখন? তেমন কিছু নয়, তুমি লোক রেডি করো, আমার হাতে আবার সময় অনেক কম। ওকে বস। শুভ ফোন রেখে দিয়ে গরম পানি নিয়ে সোজা নীলার রুমে গিয়ে নীলার পেছনে বসে তোয়ালে গরম পানিতে ভিজিয়ে আস্তে আস্তে নীলার পিঠ মুছে দিতে থাকে। নীলা ব্যথায় মাঝে মাঝে আ উ করছিল। শুভ যতটা সম্ভব খুব যত্ন করে পরিষ্কার করে দিতে থাকে নীলার পিঠ। শুভ, জানিস আমি যখন ছোট ছিলাম তখন কি হয়েছিল? আমি কি করে বলবো ম্যাম? আমি যখন ছোট ছিলাম, এই ধর ক্লাস 7-এ পড়ি, তখন আমার একটা বান্ধবী ছিল। ওর নাম ছিল লিজা আর ওর বয়ফ্রেন্ডের নাম ছিল শুভ। একদম তোর আর ওর নাম এক ছিল। ও ভালো। তো একদিন লিজা স্কুলে আসতে দেরি করায় আমাদের ক্লাস টিচার নীলার পিঠে খুব জোরে জোরে আঘাত করেছিল, যেটা দেখে শুভ রাগে সেই টিচারের মাথা একদম ফাটিয়ে দিয়েছিল চেয়ার দিয়ে আঘাত করে। শুভ নীলার কথায় অবাক হয়ে যায়, কারণ নীলা যার কথা বলছিল সে আর কেউ না, স্বয়ং শুভ নিজেই। আর লিজা ওর গার্লফ্রেন্ড। তারপর শুভ কি আমার মতন লিজার পিঠে খুব যত্ন করে পরিষ্কার করে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, শুভ সেই দিন খুবই আদর করে লিজার পিঠ পরিষ্কার করে দিচ্ছিল। এটা দেখে আমার অনেক অনেক হিংসা হয়েছিল। মনে মনে আমি চেয়েছিলাম শুভ যেন একদিন লিজার মতোই আমার পিঠও পরিষ্কার করে দেয়, কিন্তু সে না আসলেও তুই করে দিলি। মেয়েরা বুঝি এমনই হয়, অন্যের ভালোবাসা সহ্য করতে পারে না। না মোটেও, আমি তো শুধু চেয়েছিলাম আমার পিঠ পরিষ্কার করে দিক। তবে সত্যি বলতে আমিও না শুভকে অনেক ভালোবাসতাম। ইস, আজ যদি জানতাম আমার ভালোবাসা কোথায় আছে, ছুটে চলে যেতাম ওর বাহুতে, জড়িয়ে ধরে বারবার বলতাম ভালোবাসি ভালোবাসি শুভ। কিন্তু শুভ যদি তার আগেই লিজাকে বিয়ে করে ফেলে, তখন কি করবেন আপনি ম্যাম? সেই ভাগ্য আর শুভর হয়নি। লিজাকে কে বা কারা যেন ধর্ষণ করে কৃষ্ণচূড়া গাছের সাথে ঝুলিয়ে রেখে গিয়েছিল। জানিস, সেদিন আমি খুব খুব কেঁদেছিলাম শুভর কান্না দেখে। ওর পাগলামি করা দেখে সত্যি আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি, শুভ প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমি যে সহ্য করতে পারি না। কিন্তু আফসোস, কেন যেন সেদিন আমার গলা দিয়ে বিন্দুমাত্র কথা বের হয়নি। আচ্ছা ম্যাম, বাদ দিন ওসব কথা। আপনার পিঠটা পরিষ্কার করা শেষে আমি এখন আসছি। এই শোন, পিঠে কতগুলো বেতের আঘাত আছে রে? 7টা আঘাতের চিহ্ন। ইস, শালা ওই গুন্ডাকে যদি কাছে পেতাম আমি ওকে কামড়িয়ে দিতাম। আমাকে মারা, আমি ওকে বুঝিয়ে দেব মেয়েদের গায়ে হাত দেওয়ার পরিণাম। ওকে ওকে দিয়েন এখন ম্যাম, দয়া করে বিছানায় শুয়ে পড়বেন না, তবে কিন্তু আবারও রক্ত বের হবে। আপনি এখানে কিছুক্ষণ থাকুন, পানিগুলো শুকিয়ে গেলে হালাল নারিকেল তেল দিতে হবে, তবে খুব দ্রুত সেরে যাবে। আমার জন্য এসব কেন করছিস বলতো? আমি তো তোকে সেই প্রথম দিন থেকে অনেক থাপ্পড় মেরেছি। তাতে কি হয়েছে? আমি আপনার গোলাম। আপনি আমাকে একটা কেন 1000টা থাপ্পড় মারলেও আমি আপনাকে কিচ্ছু বলবো না। না থাক, কেন যেন তোকে আর মারতে ইচ্ছা করে না। এখন যা, আমি ড্রেস চেঞ্জ করব। পারবেন তো একা? তো তোকে দিয়ে করিয়ে নেব নাকি? হ্যাঁ, চাইলে করেও দিতে পারি।
তবে রে কুত্তা, যা ভাগ এখান থেকে। শুভ নীলার কথা শুনে শুভ নীলার রুম থেকে বের হয়ে সোজা ছাদে আসতেই ফোন বেজে ওঠে শুভর অচেনা নাম্বার থেকে। হ্যালো, কে বলছেন? তুই যাকে খুঁজতে এসেছিস মনে হয় আমি সে, তোর জম। ও, তা বলুন কি বলবেন? আমার পিছু ছেড়ে দিয়ে তুই কিংয়ের পেছনে লেগে পড়, ওকে শেষ করে দে। যদি ওকে মারতে পারিস আমি তোকে কোটি কোটি টাকা দিব, যা দিয়ে তুই একটা দেশ কিনে নিতে পারবি। কিন্তু আপনি এত টাকা কোথায় পাবেন? আমি তো আর এমনি এমনি হাজার হাজার লোককে পুষে মাফিয়া হয়নি, টাকা কামানোর জন্য হয়েছি। তোকে যেটা বললাম সেটা যদি করিস তো টাকা তোকে পাঠিয়ে দেব। কিন্তু আপনি এত টাকা কোথায় পাবেন? আমি তো জানি আপনি বেইমানি করবেন আমার সাথে, কারণ আমি যেই কিংকে কাল মেরে ফেলবো অমনি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমিও না আপনার মতোই একটা আর্মির মেজর, আমিও আপনার মতন শয়তান মাফিয়াকে ধরেছি, জানি আমি মাফিয়ারা কেমন। সবার সাথে আমার তুলনা করিস না বাচ্চা। আমি হাজারে এক কথা দিয়ে কখনো নড়চড় করি না। তুই যদি রাজি থাকিস তবে ফোন দিস আমায়, তোকে বলে দিব কিং কেমন আর কোথায় পাবি কিং। ওকে। শুভ ফোন কেটে দিয়ে ফোন দেয় ওর চাচা আব্বুকে। হ্যালো ভাতিজা, বলো। চাচা, আমার বাবা মাকে কে কে খুন করেছে তুমি জানো? না রে, আমি কি করে বলবো বল। আমি কখনো ভাইয়ের সাথে অতটা আলাপ আলোচনা করিনি, বা ভাইও আমাকে কখনো বলেনি তার কাছের শত্রুকে। তাহলে তো নিশ্চিত জানবে লিজাকে ধর্ষণ করে খুন করেছে। ধুর, লিজাকে আমি চিনি না রে ভাতিজা। আমাকে এসব বলিস না তো, আমি জানি না এসব। তুই কবে দেখা করতে আসবি আমার সাথে সেটা বল। আমি যে অধিক আগ্রহে অপেক্ষা করছি তার জন্য। হ্যাঁ হ্যাঁ চাচা, আমি তো এসে গেছি, ছাদে এসে দেখো আমি বসে আছি। কি কি তুই আমার বাসার ছাদে? কিন্তু কিভাবে? আমি তো ছাদ প্রায় 100 জন ক্রু পাহারায় রেখে দিয়েছি। কি চাচা, এগুলো কি? ভাতিজাকে আসতে দিবে না দেখে এতজন ক্রুকে নিয়োগ দিয়েছ? বাহ বাহ, দারুণ তো। আরে না ভাতিজা, তুই এতদিন পর আসবি, তোর একটা নিরাপত্তা আছে না, তাই আর কি লোক নিয়োগ দিয়েছি। আমি তো কোনো সেলিব্রিটি নয় যে আমার নিরাপত্তার দরকার। সে যাই হোক, খুব শীঘ্রই চলে আসব তোমার সামনে। সহ্য করতে পারবে না তো? আমি হাত থেকে অস্ত্র ফেলে দিয়েছি ঠিকই, কিন্তু সেটা চালাতে ভুলিনি। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমিও কিন্তু তোর সে কম না। শুভ ফোন কেটে দিয়ে পেছনে ঘুরে তাকাতেই চমকে ওঠে নীলাকে দেখে। শুভ কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনি এখানে কি করছেন? আর বলিস না, রুমে একা থাকতে পারছে না, বাবা নাকি একটা কাজের বাইরে গিয়েছে, আজ আর আসবে না। ও। নীলা শুভর বিছানায় বসে কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকার পর, তোকে দেখে কেন যেন মনে হচ্ছে তুই সেই শুভ। তোর হাতের ছোঁয়ায় আমার মনে উড়ফর করছে কেন বলতো? আমি কি করে বলবো ম্যাম? আমি কি আপনার মনের কথা বলতে পারবো? তা পারবি কেন? তুই তো শুধু লিজাকে নিয়েই ভাবতে পারিস। একটু বেশি বলছেন ম্যাম, আপনার মাথায় প্রবলেম হয়েছে মনে হয় ওই গুন্ডার মার খেয়ে। এই ওয়েট, আমাকে যখন গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তখন কই ছিলি তুই? ওই আবার থাকবো, গাড়িতেই ছিলাম আর দেখছিলাম ওরা আপনাকে কোথায় নিয়ে যায়। কুত্তা, না তাকিয়ে দেখে যদি আমাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসতি তবে আমার এমন হতো না। এই যাই বলেন না কেন, আমাকে কোনো দোষ দিবেন না। আমি তো তাও আপনাকে বাঁচিয়ে এনেছি। যদি তখনই আমি ওদের গিয়ে বাধা দিতাম তখন আমার কি হতো ভেবে দেখেছেন? কুত্তা, তোকে নিয়ে আমি আর পারছি না। মন চাইছে তোর বিচিতে ইচ্ছে মতো লাথি মারি, তবু আমার রাগ কমবে না। ধুর, কথা নেই আপনার সাথে, আমাকে শুধু বকা দেন। চুপ করে শুয়ে পড়, না হলে কিন্তু। ওয়াক্থু, আমি আপনার সাথে থাকবো না। আমার ঘৃণা করছে আপনার সাথে থাকতে। কি বললি তুই? আমার মতো এত সুন্দরী মেয়েকে তোর ঘৃণা লাগছে? তো কি করব? আপনার পিঠে দেখেছেন ওগুলো কি কি হয়েছে? আমার কিন্তু বমি পাচ্ছে। এই চুপ কর, আর আমার পিঠে এনে মলম লাগিয়ে দে। ম্যাম আমাকে মাফ করুন, আমি ওসব লাগিয়ে দিয়ে ভাত খেতে পারবো না হাত দিয়ে। সমস্যা নেই, চামচ দিয়ে খাবি। এখন তাড়াতাড়ি কর তো, আমার অনেক ঘুম পেয়েছে।
শুভ না চাইলেও নীলার পিঠে মলম লাগিয়ে দেওয়ার সময় ইচ্ছে করেই নীলার কাঁধে নিঃশ্বাস ফেলেছিল, যার সাথে নীলাও কেঁপে কেঁপে উঠেছিল। তুই কি করছিস এগুলো? ভুলে গেছিস তুই আমার ড্রাইভার? আমার কাছে এসেছিস কেন? কি বলেন এগুলো ম্যাম? আপনি কি থেকে থেকে পাগল হয়ে যান? আপনি নিজেই তো বললেন মলম লাগিয়ে দিতে। হ্যাঁ দিতে বলেছি, তাই বলে তো এই নয় এমন কাছে এসে লাগাতে হবে। আর শোন, তোকে কেন যেন আমার সে শুভর মতো লাগছে, তাই কাছে আসতে দিচ্ছি, না হলে তোকে এমন মার দিতাম বুঝতেও পারতি না। তা তো দিলাম, ধুর ভালো লাগে না। আমি হলাম শুভ, বুঝতে পারছেন? আর কোন শুভ সেটা না হয় পরেই জানবেন। মানে? কিছু না, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গিয়েছে। ওকে। নীলা ঘুমিয়ে পড়ে, শুভও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ শুভর ঘুম ভেঙে যায়। চোখ খুলে নীলার দিকে তাকাতেই শুভর মনটা খারাপ হয়ে যায়। নীলা ঘুমায়নি, সে আগের মতোই বসেই ঘুমানোর চেষ্টা করছে। ম্যাম আপনি ঘুমাননি? না রে, কিভাবে ঘুমাবো বল? ঘুমাতে গেলেই পিঠে অনেক ব্যথা করতে শুরু করে। ম্যাম আপনি কিছু মনে না করলে আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারেন, আমার আর ঘুম আসবে না। কিন্তু কোনো কিন্তু না ম্যাম, আপনি আসুন তো, ঘুমিয়ে পড়ুন, আমি জেগে আছি। নীলার মাথা শুভ টেনে নেয় ওর কাঁধে। নীলাও কোনো বাধা না দিয়ে চোখ দুটো বন্ধ করে। কিছুক্ষণের মাঝে হারিয়ে যায় ঘুমের দেশে। শুভ চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে জ্যাকসন ফোন করেছে। হ্যাঁ, কি ভাবলি? তোকে যে বললাম আমার সাথে হাত মিলিয়ে কাজটা করবি। এ তো সহজ, তোর কথা মতো আমার কাজ করতে হবে। আমাকে ভয় দেখাচ্ছিস শালা? 2 ঘন্টার মধ্যে তোকে খুঁজে বের করার পাওয়ার রাখি আমি। হ্যাঁ রে, তোদের পাওয়ার কেমন আমার জানা আছে, সেই জন্যই তো আমাকে কেউ ধরলেও পারল না। শোন, 24 ঘন্টা সময় দিচ্ছি, হয় হ্যাঁ বলবি নয়তো না। যদি তোর উত্তর হ্যাঁ হয় তবে বেঁচে যাবি, আর যদি না হয় তাহলে সোজা ওপরে, ডিসিশন তোর। শুভ কান থেকে ফোনটা নামাতেই নীলা বলে ওঠে, এই তোকে বাবা কেন ফোন করেছে? সয়ার মানে? এটা তো অন্য একজন লোক। দেখ, আমি ঘুমিয়ে আছি বলে মনে করিস না আমি ভুল বকছি। এটা আমার বারোই কণ্ঠ। কিন্তু আমার তো মনে হলো না আপনার বাবার কণ্ঠ। বুঝবি কি করে? তুই তো ড্রাইভার আর আমার বাবা পুলিশ প্রধান। আচ্ছা তোকে সবকিছু খুলে বলি। আসলে আমার বাবা যখন কারোর সাথে কথা বলে তখন গলায় একটা ভয়েস চেঞ্জার ডিভাইস লাগিয়ে কথা বলে। এতে বাবার ভয়েস সহজে কেউ বুঝতে পারে না, তবে আমি বুঝি। ও আচ্ছা, আপনি ঘুমান। এবার তুমি বলবে প্লিজ, তুমি কি সেই শুভ যার কথা বলছি আমি তোমাকে? আচ্ছা, আপনি শুভকে ঠিক কি দেখে চিনতে পারবেন? আমি ওর বুকে 3টে তিল দেখেছিলাম। ছি ছি, আপনি ছেলেদের বুকের দিকে তাকিয়ে থাকতেন? আরে না, আসলে আমরা পিকনিকে গিয়েছিলাম, তখনই শুভর বুকে তিলগুলো দেখেছিলাম। এখন কি সেই তিলগুলো দেখে বুঝতে পারবেন বা চিনতে পারবেন সেই আপনার শুভ? অবশ্যই। শুভ নীলাকে নিজের কাঁধ থেকে তুলে নিজের টি শার্টের বোতামগুলো খুলে নীলার দিকে ঘুরে তাকায়। নীলা শুভর বুকের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর, শুভ, তুমি তো সেই শুভ। জানো নীলা, তোমার চাওয়াটা না পূরণ হয়েছে। লিজার মতন তোমার পিঠটাও আমি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু দেখো লিজা নেই। পাগলিটাকে বাঁচতে দেয়নি কিছু নরপিশাচরা। শুভ প্লিজ কান্না করবে না একদম। হ্যাঁ নীলা, আসলেই এখন ক্ষমা করে তো কোনো লাভ নেই, কারণ আমার লিজাটাই যে নেই। আচ্ছা শুভ, বলো তো কি হয়েছিল লিজার সাথে? আমি জানি না নীলা কি হয়েছিল লিজার সাথে, তবে এইটুকু জানি আমার ঘরের শত্রুরাই লিজাকে বাঁচতে দেয়নি। ধর্ষণের মতন যন্ত্রণা লিজা সহ্য করতে না পেরে মারা যায়। লিজা মারা যাওয়ার পরেও রেহাই পায়নি। নরপশুগুলো লিজাকে ঝুলিয়ে রেখে চলে গিয়েছিল। নরপশুগুলো। শুভ, আমাকে কি নিজের আপন করে নেবে প্লিজ? দেখো নীলা, তুমি জানো আমি কাকে ভালোবাসতাম, আর এটাও জানো হয়তো আমি এখনো লিজাকে ভুলতে পারিনি। এটা প্রতিটা ক্ষণে মনে পড়ে আমার লিজার কথা। ওকে আমি কতটা ভালোবাসি বুঝাতে পারবো না তোমাকে। ওখান থেকে একটু ভালোবাসা কি আমাকে দেওয়া যাবে শুভ? সরি নীলা, তুমি সুস্থ হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব, কারণ তোমার মনে কোনো কষ্ট দিতে চাই না আমি। তাহলে কেন নিজের পরিচয় দিলে বলো শুভ? জানি না। শুভ আর কোনো কথা না বলে চলে আসে বেলকনিতে। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ শুভ চোখ থমকে যায় রাস্তার দিকে তাকিয়ে। কয়েকটা লোক কিছু একটা করার চেষ্টা করছে দরজার পাশে।
শুভ দ্রুত রুমে এসে হাতে বাইনোকুলার নিয়ে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে জুম করে তাকায় দরজায় থাকা লোকগুলোর দিকে। কিন্তু শুভ লোকগুলোকে চিনতে না পেরে সোজা নীলার কাছে গিয়ে বলে, নীলা, তোমরা কি শুয়ে আছো বা তোমাকে কেউ কলেজে ডিস্টার্ব করে? শত্রু নেই, তবে কলেজের ছাত্র নেতা প্রায় আমাকে জ্বালাতন করত, এমনি তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছিল। তুমি একটু আসো তো আমার সাথে। নীলাকে শুভ বেলকনিতে নিয়ে গিয়ে বাইনোকুলারের হাতে ধরিয়ে দিয়ে দরজার দিকে তাকাতে বলে। নীলা দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে দ্রুত ঘরের ভেতর চলে এসে ভয়ে কাঁপতে থাকে। কি হলো নীলা, এভাবে ভয় পেলে কেন? তুমি কি চিনো ওই লোক দুটাকে? হ্যাঁ হ্যাঁ, ওরা হলো কলেজের সেই নেতা আরিফ আর শাকিল। আচ্ছা, ধরো তোমার অনেক শক্তি, এখন তুমি যদি ওদের তোমার সামনে পেতে তবে ওদের কি করতে? সত্যি বলতে ওদের আমি ইচ্ছে মতো জুতো দিয়ে পিটাতাম। ওকে, তোমার ইচ্ছে পূরণ হবে নীলা, টেনশন করো না। তুমি জুতা হাতে রেডি হয়ে থাকো, আমি শালাগুলোকে ধরছি। প্লিজ শুভ, আমাকে একা রেখে যেও না, আমার অনেক ভয় করবে। আরে আমি তো বাসায় থাকবো, জাস্ট আমি ওদের ধরতে যতক্ষণ লাগে ততক্ষণ তুমি এখানেই থাকো, ভয় নেই, আমি আছি। নীলা আরো কিছু বলতে যাবে তার আগেই শুভ রুম থেকে বের হয়ে এসে নিজের জ্যাকেটে লুকিয়ে রাখা ক্লোরোফর্ম বোম বের করে দাঁড়িয়ে থাকে বেলকনিতে। এমন সময় ছাত্রনেতা আরিফ আর শাকিল মেইন গেটের দরজা খুলে ভেতরে ঢুকে পাইপ বেয়ে ওপরে উঠতে নেবে, অমনি শুভ হাত থেকে বোমগুলো ফেলে দেয় ওদের পায়ের কাছে। বোমগুলো নিচে পড়তেই ছোট ছোট দুটো ব্লাস্ট হয়ে চারিদিকে ধোঁয়ায় ভরিয়ে ফেলে, আর সেই সাথে আরিফ আর শাকিল সেন্সলেস হয়ে পড়ে। শুভ কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থাকার পর নিচে নেমে আরিফ আর শাকিলকে বেঁধে ছাদের ওপর রেখে চলে আসে নীলার কাছে। তারপর, নীলা এসো জুতা নিয়ে। কি, তুমি ওদের ধরে ফেলেছো? এটা তো আমার বাঁ হাতের কাজ, এমনি এমনি তো আর আর্মি মেজর হয়নি। কি, তুমি আর্মির মেজর? হ্যাঁ, এখন এসব রাখো আর এসো তো আমার সাথে। শুভ নীলাকে টেনে নিয়ে যায় ছাদে। তারপর ছাদের লাইট অন করতেই নীলা চমকে ওঠে সত্যি সত্যি আরিফ আর শাকিলকে বাঁধা অবস্থায় দেখে। শুভ পাশের টাঙ্কি থেকে পানি এনে লোক দুটোর মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরে আসে তাদের, আর নিজেদের বাধা দেখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে, সামনে তাকায়। খুব তো এসেছিলি আমার সামনে থেকে নীলাকে তুলে নিয়ে যেতে, এবার বলতো তোদেরকে কে বাঁচাবে? শোন বাচ্চা, বেশি কথা বলিস না তো, আমাকে ছেড়ে দে, আমার অনেক কাজ বাকি আছে। আর তোর পাশে এই নীলা শালিকে তো আমি একদম খেয়ে ফেলবো। রোজ নাইট ক্লাবে ছোট ছোট পোশাক পরে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দিত। কি বললি কুত্তার বাচ্চা? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আর নিজেদের বাধা দেখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে করতে সামনে তাকায়। নীলা কথাটা বলে দৌড়ে গিয়ে চাকু ঢুকিয়ে দেয় আরিফের পেটের মধ্যে, তারপর শাকিলের। শুভ নীলার আচরণ দেখে অনেকটা হতবাক হয়ে সেই একই জায়গায় স্থির হয়ে থাকে। নীলা হঠাৎ শুভর দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করে। কি হলো নীলা, এভাবে কাঁপছো কেন? আমি এটা কি করে ফেললাম? শুভ দ্রুত আরিফ আর শাকিলের নাকে হাত দিয়ে দেখে এখনো বেঁচে আছে, তাই নীলার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে দুটোর গলা কেটে ফেলে। শুভ প্লিজ, আমি আর এখানে থাকতে পারছি না, প্লিজ আমাকে নিয়ে রুমে চলো। আগে গোসল করে নাও নীলা। কিন্তু আমার পিঠে যে কেটে যাওয়া। তবুও করতে হবে। শুভ এক প্রকার জোর করে নীলাকে গোসল করে দিয়ে নিজেও গোসল করে নেয়। তারপর রুমে এসে নীলাকে শুইয়ে দিয়ে ফোন দেয় লুইসকে। হ্যালো লুইস। জি বস। লুইস, তুমি এক্ষুনি পুলিশ প্রধানের বাসায় 10 জন লোককে পাঠিয়ে দাও, আসলে এখানে দুটো লাশ আছে, নিয়ে যেতে হবে। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে নীলাকে নিয়ে বেলকনিতে বসে গল্প করতে থাকে। এমন সময় দুটো গাড়ি এসে থামে নীলাদের বাসার সামনে। সেখান থেকে 10 জন লোক নেমে সোজা বাসার ভেতরে ঢুকে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর আবারও দুটো লাশ নিয়ে 5 জন নেমে আসে, আর বাকি 5 জন পুরো ছাদ পরিষ্কার করে চলে যায়। শুভ, ওরা কে ছিল? ওরা আমাদের ডিপার্টমেন্টের লোক ছিল, বুঝতে পারছো? শুভ, আমি এখানে আর থাকবো না। কেন? আসলে শুভ, আমার বাবা ভালো না। মানে আমার বাবা কিছুদিন পর পরই কোথাও চলে যায়, আবার কিছুদিন পর ফিরে আসে। আমি শুনেছি বাবার আসল নাম জাকির। নীলা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি শুভ, আর এটা জেনে তুমি আরো অবাক হবে, আমি আমার বাবার আসল মেয়ে নয়, পালিত মেয়ে। কি?
হুম। শুভ নীলাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে চুপ করে থাকতে বলে। ভোর হয়ে এসেছে দেখে শুভ নীলাকে নিয়ে রুমে চলে যায়। প্রায় 10টা বাজে ঘুম ভাঙে শুভর ফোনের রিংটনে। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কানে তুলতে স্টিফেন বলে ওঠে, বস, বাবু তো দেশ থেকে পালাতে চেষ্টা করছে। কি? শালাকে তুলে নিয়ে আসো, আমি আসছি আজ। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে পাশে তাকিয়ে দেখে নীলা নেই। শুভ টেনশনে দ্রুত রুম থেকে বের হয়ে কিচেনে এসে দেখে নীলার ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। শুভ কিছুটা টেনশন মুক্ত হয়ে নীলার আব্বু মানে পুলিশ প্রধানকে ফোন দেয়। হ্যালো স্যার। হ্যালো, বল। শুভ চমকে ওঠে পুলিশ প্রধানের ভয়েস শুনে। এটা তো জ্যাকসনের ভয়েস। তবে কি নীলার কথাই সত্যি? শুভ মনে মনে ভাবতে থাকে। স্যার, আপনার মেয়ে তো বাসায় একা একা ভয় পাচ্ছিল। আপনি যদি বাসায় আসতেন বা কবে আসবেন তা বললে সুবিধা হয়। কেন, তুমি কোথাও যাবে নাকি? জি স্যার, আমার ডিপার্টমেন্টে কিছু জরুরি কাজ ছিল। ওকে, আমি আগামীকাল ফিরে আসব, তখন যেও। ওকে স্যার। শুভ ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। এমন সময় নীলাও কিচেন থেকে বের হয়ে এসে শুভর পাশে বসে ব্রেকফাস্ট করতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে শুভ উঠে পড়ে ডাইনিং টেবিল থেকে। তারপর, নীলা, আমার কিছু কাজ পড়ে গেছে, তুমি বাসাতে একা থাকবে। ভয় পেলে বাহির থেকে ঘুরে এসো, কেমন? ঠিক আছে। শুভ নীলাকে রেখে বাড়ি থেকে বের হয়ে আশেপাশে হাঁটতে থাকে। এমন সময় জ্যাকসনের ফোন কল আসে শুভর ফোনে। শুভ জানতো এমন কিছু একটা হবে, তাই রিসিভ করে। হ্যালো। কি, আমাকে ধরতে তোর ডিপার্টমেন্টের সাহায্য নিতে যাচ্ছিস? না। তবে কেন যাচ্ছিস? অনেক ভাবলাম, একজনকে মারার জন্য কোটি কোটি টাকা পাবো, তাই তোর কথায় মেনে নিলাম আমি। এখন আমাকে 100 কোটি টাকা পাঠিয়ে দে, আমি সব কিছু করে ফেলবো। নো, আমি তো বোকা নই। আমি আগে কাজ করে নেই, তারপর টাকা দেই। ওকে, তাহলে আর কি, তোর কথা আমি রাখতে পারলাম না, সরি। এই না, শোন, তোকে আমি পাঠাচ্ছি, বল তুই টাকা কি করে নিবি? টাকাটা সন্ধ্যায় MA কলেজের পিছনে নিয়ে আসবি। ওকে, আমার ডান হাত স্যারন তোকে টাকা পাঠিয়ে দিবে, তুই টেনশন করিস না। জ্যাকসন ফোন কেটে দিয়ে স্যারেনকে ফোন দেয় আর শুভ নিজের গোডাউনের দিকে যেতে থাকে। স্যারন। জি বস, বলুন। তুমি এক্ষুনি 50 কোটি টাকা একটা ব্যাগে করে নিয়ে যাও MA কলেজের সামনে, আর সেখানে একটা ছেলে থাকবে, ওর হাতে টাকাটা দিয়ে চলে আসবে। কিন্তু কেন বস, আমাদের এত কষ্টের লুটের টাকা শুধু শুধু দেব কেন? হ্যাঁ, সাধারণ বাঘকে ধরতে যেমন ছাগলের টোপ দিতে হয়, আমিও এই টাকার টোপ দিলাম। স্যারেন আর জ্যাকসন দুজনেই জোরে হেসে ওঠে। এদিকে শুভ পৌঁছে যায় ওর গোডাউনে, যেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল লুইস স্টিফেন। এনেছো সকালে তুলে? জি বস, কিন্তু একে আগে আমরা প্রায় 200 জনকে মেরে ফেলেছি। ডোন্ট ওয়ারি, চলো যাই, রক্তের খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলছে। শুভ লুইস আর স্টিফেনকে নিয়ে এগিয়ে যায় গোডাউনের দ্বিতীয় তলায়। শুভকে আসতে দেখেই বাবু ভয়ে কাঁপতে থাকে। শুভ সোজা বাবুর সামনে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, কি খবর চাচা যান, কেমন আছেন? ভাতিজা, তুই আমাকে কেন তুলে এনেছিস এখানে? কেন আবার? তোমার লালসার শিকার আমার ভালোবাসা লিজার ধর্ষণের কাহিনী শুনতে। ভাতিজা, কেন তুই একটা সামান্য মেয়ের জন্য নিজের চাচাকে মারবি বল? একটা মেয়ে গেলে 1000 মেয়ে পাবি, কিন্তু আমি মারা গেলে আর তোর আপন কেউ থাকলো না রে। কে বলেছে তোকে থাকবে না? এই যে দেখছিস লুইস আর স্টিফেন, এরা আমার আপন ভাই, এরা থাকলেই হবে। তবে সত্যি তোকে মারতে আমার হাত কাঁপছে, কারণ যতই হোক তুই আমার আপন চাচা। কিন্তু দেখ, তোর সামান্য সুখের জন্য পুরো জীবনটাই দিতে হচ্ছে। লিজান আমার ভালোবাসা ছিল না, ছিল আমার বেঁচে থাকার কারণ। কিন্তু তুই ওকে মেরে দিলি। সাথে কি করলি? আমার বাবা মা, তোর নিজের ভাই ভাবিকেও মেরে দিলি সামান্য কিছু টাকার জন্য। বল তোকে কি করব আমি? আমাকে ছেড়ে দে ভাতিজা, আমি ভাই ভাবিকে মারিনি, ওদের মেরে জাকির ভাইয়ার বন্ধু, সে এখন পুলিশ প্রধানের সাথে মনস্টার কিল অফ আন্ডারগ্রাউন্ডের
মাফিয়া বস। হ্যাঁ রে, আমি তো জানি লুইসকে তো আমি মারতে পারবো না, তোমরাই মেরে দাও। তবে হ্যাঁ, ভয়ঙ্কর মৃত্যু। লুইস আর স্টিফেন হাতে রামদা নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে ফেলে বাবুর হাত পা। শেষে লুইস এক কোপে বাবুর ঘাড় থেকে মাথা নামিয়ে ফেলে। লুইস, রেডি থেকে MA কলেজের পেছনে আজ জ্যাকসনের ডান হাত শ্যারনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওকে বস। শুভ চলে আসে বাসায়। শুভকে বাসায় আসতে দেখেই নীলা এগিয়ে এসে হাত এগিয়ে দিয়ে বলে, এ কি এনেছো আমার জন্য? এই রে, ভুলে গেছি, সরি নীলা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, তবে পরের বার না আনলে কিন্তু ছেড়ে দেবো না বলে দিলাম। ওকে ওকে। এখন এসো, খাবে। শুভ ডাইনিং টেবিলে গিয়ে বসতেই নীলা শুভকে খাইয়ে দিতে থাকে। শুভ খেয়ে চলে আসে নিজের রুমে। এমন সময় পুলিশ প্রধানের ফোন শুভ রিসিভ করে। শুভ, কোথায় আছো এখন? স্যার, বাসায় আছি। কোনো প্ল্যান আছে নাকি? পুলিশ প্রধান, সন্ধ্যায় কোথাও যাবে নাকি? জি স্যার, এক বন্ধুর সাথে দেখা করতে যাব। হ্যাঁ, এমনি মজা করলাম, আমি আগামীকাল আসছি। পুলিশ প্রধান ফোন কেটে দেয়। শুভও একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যা বেজে গিয়েছে প্রায়। এমন সময় শুভ ফোন দেয় জ্যাকসনকে। হ্যালো। টাকা পেয়ে গেছিস? এভাবে আমার সাথে বেইমানি না করলেও পারতি। মানে? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি MA কলেজের পাশে, কিন্তু কোথায় স্যারেন? কি শারন ওখানে পৌঁছায়নি? না। জ্যাকসন ফোন কেটে দিয়ে দ্রুত ফোন করে স্যারেনকে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বস। শারন, কোথায় তুমি? বস, আমাকে ধরে ফেলেছে কিংয়ের লোক। কি ওদের কি বলছো আমার কথা? না বস, আমাকে মেরে ফেললো বলবো না। জ্যাকসন ফোন কেটে দেয়। শুভ স্যারের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বিজয়ের হাসি দিয়ে বলে, কি শালা, তুই তো সেই না যে আমার বাবা মাকে মেরেছিস, এমনকি বাসাতে আগুনও লাগিয়ে দিয়েছিস। বাহ বাহ ভাই, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। শালা, ছেড়ে দিয়েছিলি আমার বাবা মাকে যে তোকে ছেড়ে দেবো? লুইস আর স্টিফেন, দাঁড়িয়ে আছো কেন? আগুন লাগিয়ে দাও ওর শরীরে। লুইস আর স্টিফেন শিকলের সাথে বেঁধে কেরোসিনের তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় স্যারেনের শরীরে। মুহূর্তেই গনগন করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্যারেন। শুভ টাকার বস্তাগুলো লুইসকে দিয়ে বলে পুরো দেশে গরিবদের মাঝে বিলিয়ে দিতে। লুইস আর স্টিফেন চলে যায়। শুভও চলে আসে বাসায়। বাড়ির ভিতরে ঢুকে সোফায় চোখ যায় শুভর। নীলার বাবা বসে আছে। শুভ মুখে কষ্টের ছাপ ফুটিয়ে তুলে নীলার বাবার পাশে বসে। শুভকে মন খারাপ করে বসতে দেখে নীলার বাবা পুলিশ প্রধান জিজ্ঞেস করে, কি হলো শুভ, এভাবে মন খারাপ করে আছে কেন? তোমার বন্ধু কি আসেনি? না স্যার, হয়তো ও আমাকে দেখে রাগ করছে। তবে স্যার, আসার সময় আমি একটা লোককে দেখেছি, যে একটা লোককে নিয়ে যাচ্ছিল বিশাল একটা গোডাউনের ভেতর। এই লোকটা পরনে কিসের পোশাক ছিল? স্যার, লোকটা কালো হুডিওয়ালা কোট পরেছিল। আমাকে ওখানে নিয়ে যেতে পারবে এক্ষুনি প্লিজ? স্যার, ওরা অনেকজন, আমাদের মেরে ফেলবে। মারবে না, ওদের আমরাই মারবো। এই দেখো আমার বুকে টাইম বোম। স্যার স্যার, এটা কেন আপনার শরীরে? এটা তো ফেটে যাবে। আরে না, এটা নকল, কিন্তু দেখতে আসলের মতোই লাগছে। শুভ পুলিশ প্রধানকে নিয়ে বের হতে যাবে, অমনি নীলা শুভকে বলে, আসার সময় কিন্তু চকলেট আর ফুচকা আনতে হবে। ওকে, আনবো। শুভ পুলিশ প্রধানকে নিয়ে চলে আসে গোডাউনের সামনে। তারপর, স্যার, এখানেই ঢুকছে ওই লোকগুলো। চলো আমার সাথে। শুভ পুলিশ প্রধানের সাথে ভেতরে ঢুকতেই চারদিক থেকে শত শত লোক ঘিরে ধরে পুলিশ প্রধান আর শুভকে। পুলিশ প্রধান এত লোককে দেখে অট্ট হাসি দিয়ে নিজের জ্যাকেট খুলে ফেলে। আয়, কে মারবে আমাকে? নকল বোম নিয়ে এসে আমাদের ভয় দেখাচ্ছিস শালা? তুই যদি চলিস ডালে ডালে, তবে মনে রাখিস আমাদের বস চলে পাতায় পাতায়। শালা, দেখেছিস আমার সাথে কাকে এনেছি? আর্মির মেজর, সেকেন্ডে 12টা গুলি করতে পারে। তোর কি করবে তুই ভেবে দেখ। ঠিক ধরেছিস। আর তাই তো এই মেজরই আমাদের বস। বস? কে তোদের বস?
জ্যাকসন আমতা আমতা করে শুভর দিকে তাকাতে যাবে, অমনি শুভ লোহার রড দিয়ে আঘাত করে জ্যাকসনের মাথায়। জ্যাকসন সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্যাকসনের জ্ঞান ফিরে আসে, নিজেকে বাধা অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। এমন সময় শুভ জ্যাকসনের সামনে গিয়ে ডেভিলদের মতো হেসে বলে, কেমন লাগলো আমার চাল জ্যাকসন? তুই আমাকে চিনে ফেললি কেমনে? নীলাই বলেছিল সেই দিন রাতে যখন তুই আমাকে ফোন করেছিস জ্যাকসন রূপে, আমি ভেবেছিলাম অন্য কাউকে, কিন্তু লাউডস্পিকার থাকায় নীলা তার ভয়েসও শুনেছিল, আর ওই বলেছিল এটা তুই। আমাকে ছেড়ে দে প্লিজ, আমি তোকে 100,000 কোটি টাকা দিব, আমাকে ছেড়ে দে। আগে বল কেন মারলি আমার বাবা মাকে? তোর বাবার কাছে একটা 100 কেজি ওজনের সোনার পুতুল ছিল, সেটাই আমি নিজের করে পেতে মেরে ফেলি তোর বাবাকে। আরে আমি তোকে কেন মারবো জানিস? তোর কাছে 100,000 কোটি টাকা আছে। আমি কথাটা বলি জ্যাকসনের কাঁধে বুলিয়ে রাখা টাইম বোম এর সুইচ চালু করে দিই এবং সেখান থেকে সব ক্রু লুইস স্টিফেনকে নিয়ে 100 মিটার দূরে আসতেই বিকট একটা শব্দে ব্লাস্ট হয় এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এমন সময় সেনাবাহিনীর প্রধানের ফোন আসে আমার মোবাইলে। তারপর আমি রিসিভ করি। হ্যালো স্যার। শুভ, দ্রুত চলে আসো কন্টেইনমেন্টে, নতুন মিশনে যেতে হবে। ওকে স্যার। যে মিশনে গিয়েছিল সেটা কি শেষ হয়েছে? জি স্যার, পুলিশ প্রধান রূপী নরপশুই ছিল জ্যাকসন। কি? তবে জ্যাকসন মানুষরূপী জানোয়ারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি স্যার। ওকে, দ্রুত চলে আসো শুভ। ফোন কেটে যায়। শুভ লুইস আর স্টিফেনকে বিদায় দিয়ে আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায় চলে এসে নীলার হাতে দেয়। নীলা চকলেট আর আইসক্রিম হাতে পেয়ে সেখানেই খেতে শুরু করে। নীলা, আমার কাজ শেষ, আমাকে চলে যেতে হবে। শুভ, বাবা কই? তোমার বাবা একজন খুনি, মাফিয়াদের ডন ছিল। নীলা, তাকে শাস্তি দিয়ে দিয়েছি। এখন তুমি কোথায় যাবে? ফিরে যাব সেনানিবাসে। আমাকে নিয়ে যাবে প্লিজ? আমার না কেউ নেই, যে ছিল তাকে তুমি শাস্তি দিয়ে দিয়েছো। আমাকে কি একটু ভালোবাসবে? লিজার মতো আমাকে ভালো না বাসলেও একটু ভালোবাসলেই হবে। বিয়ে করবে আমায়? না। কেন? তোমার পিঠের ক্ষত এখনো ভালো হয়নি। তা ভালো না হলে আমি বাসর ঘরে বিড়াল মারবো কি করে? যা দুষ্টু। হ্যাঁ, শুধু তোমারই। আর লিজা? ও না হয় অতীত হয়েই থাকুক, তুমি শুধু এখন থেকে আমার বর্তমান আর ভবিষ্যৎ হয়েই থাকো। ভালোবাসি। আমিও ভালোবাসি নীলপরি।